আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই মহান প্রতিপালকের জন্য। আজ 14ই জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য থেকে মোহাম্মদ শহীদুল্লাহ পল্লী সাহিত্য এই পাঠ নিয়ে আজকে এটির প্রথম পর্ব উপস্থাপন করব। তো মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন 1885 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1969 খ্রিস্টাব্দে। আমরা তাকে জানি তিনি ভাষা পণ্ডিত হিসেবে বাংলা সাহিত্যে খ্যাত। আর তিনি 1885 সন নিয়ে দুটো কথা বলি। 85 সনে আসলে আমার জানা মতে অন্য কোনো লেখক বা কবি জন্মগ্রহণ করেননি, কিন্তু 2 বছর আগে 1883 খ্রিস্টাব্দে লেবানীয় মানে কবি, লেবাননের কবি, ওনার নাম হলো খলিল জিবরান, আমরা বাংলায় বলি কিন্তু শব্দটা কাহলিল জিবরান। উনি জন্মগ্রহণ করেন 1883 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1931 খ্রিস্টাব্দে। যদি উপরের দিকে আর যাব না, উপরের দিকে গেলে 1882 সালে আছে আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত, আমাদের কালিদাস রায় মৃত্যুবরণ করেন হলো 1960, আর সত্যেন্দ্রনাথ দত্ত 1922। এই এক সনে 1882 তার একজন আছে ইয়ার এডিসন, উনি মৃত্যুবরণ করেন 1945 খ্রিস্টাব্দে। তো আর একটু নিচে যদি যাই 2 বছর 1887, 85তে যেহেতু কোনো কবি নাই তাই একটু বলছি আর কি। 1887 সনে জন্মগ্রহণ করেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্রমোহন বাগচি না কিন্তু যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সুকুমার রায়, আর একজন আছেন শ্রীনিবাস রামানুজন, যিনি শূন্য নিয়ে গবেষণা করেছিলেন ভারতে। 1887 সালে যতীন্দ্রনাথ সেনগুপ্ত জন্মগ্রহণ করেন কিন্তু মৃত্যুবরণ করেন 1954, আর সুকুমার রায় 1923, আর রামানুজন হল 1920। তো আর সামনেও যাব না, পেছনেও যাব না। এবার দেখি শহীদুল্লাহ। তার বাংলা সাহিত্যের সবচেয়ে বড় অবদান হলো বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, এটা সবচেয়ে বড় অবদান। আর আঙ্গুর নামে তিনি একটি শিশু পত্রিকার সম্পাদনা করতেন। আর তিনি আসলে ভাষাতত্ত্বে ডিপ্লোমা আছে তার, ডিলিট লাভের গৌরব অর্জন করেন ভাষাতত্ত্বে। আর তিনি পড়াশোনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আর 24 পরগনা জেলার, অর্থাৎ আমরা যেটা বলি যে আমরা এই পশ্চিমবঙ্গে তিনি জন্মগ্রহণ করেন। তো 1969 সাল আর একটা বিষয়ের জন্য বিখ্যাত, সেই বিষয়টা হলো গণ অভ্যুত্থান হয় 1969 সালে। তো এবার পাঠে চলে যাচ্ছি। পাঠে যাওয়ার আগে, যেহেতু পল্লী সাহিত্য পাঠের নাম, আমি কয়েকটা বাক্য বলবো। আমাদের লোকশিল্প জাদুঘর আছে কোথায়? সোনারগাঁ। ওখানে আমরা ইউনিভার্সিটি লাইফে পিকনিকে গিয়েছিলাম, বনভোজনে গেলে গেট দিয়ে ঢুকতে প্রথমেই একটা কথা লেখা আছে, মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমার কাছে এই কথাটা, আমি মানে এই প্রবাদ না, এটা হলো খনার বচন। তো এই খনার বচনটা আমি আমার জীবনে প্রথম দেখেছিলাম, মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা। এভাবে দিনের মেঘে ধান, রাতের মেঘে পান, মানে দিনে মেঘ হলে বৃষ্টি হলে ধান বেশি হয়, রাতে মেঘ হলে পান বেশি হয়। যাই হোক, গাই পালে মেয়ে দুধ পড়ে বেয়ে। তারপরে গাই পালে মেয়ে দুধ পড়ে বেয়ে। তারপরে আর কিছু কথা বলি। আউশ ধানের চাষ লাগে 3 মাস। আউশ ধানের চাষ লাগে 3 মাস। আমরা ঘুরতে ফিরতে এই কথাগুলি শুনি। বউ নষ্ট হয় ঘাটে, ঝি নষ্ট হয় হেঁটে। এখন বলা হয়ে থাকে যে এগুলি আসলে একজনে রচনা করছেন, তার নাম খনা। এখন কথা, খনা কে কি হলো তা জানি না, তবে এই যে আউশ ধানের চাষ লাগে 3 মাস, এই কথাটা একবারে খাঁটি সত্য কথা, এটা আমরা জানি। 3 মাসে আউশ ধান হয়ে যায়, এরকম অনেক কথাই কিন্তু সত্য আছে। উনি সেই কৃষি নির্ভর কিছু কথা লিখে গেছেন, এটাকে বলে খনার বচন। আর আছে লেখক এখানে অনেক ছড়ার কথা বলেছেন, বইয়ের গুলি বাদ দিয়ে বলি। আমরা ছোটবেলায় ছিবুড়ি খেলতাম, তখন আমরা ছড়া কাটতাম, ছিবুড়ি তারে নারে ঘুঘু ডাকে বারে বারে। এর কোনো আসলে দলিল প্রমাণের দরকার নাই, তো দলিল প্রমাণ দিয়ে আমি কি করব? সিয়াত্তা, আর ওইটাই আবার সিয়াত্তা তারে নারে, একটা হলো ছিবুড়ি তারে নারে, একটা ছিয়াত্তা তারে নারে ঘুঘু ডাকে বারে বারে। আবার আর একটা কথা প্রচলিত আছে, এটা আবার
কিভাবে কে নেয় বলতে পারবো না। মাছ বাঁচে ঝিলে, বউ বাঁচে কিলে, হাড়ির ভেতর ময়দা, বউ কিলাইতে কায়দা। এইগুলি সেই সময় ছড়া হিসেবে চলতো। এটা কে যে যেভাবে নিক তাতে কিছু যায় আসে না, এটা যেহেতু পল্লী সাহিত্য তাই বলছি। শিবুড়ি সাইয়া বাবুলের মাইয়া, আর না হয় হবে সিয়াত্তা সাইয়া বাবুলের মাইয়া, বাবুল কান্দে পচা কাঁঠাল খাইয়া। আবার আছে সিয়াত্তা সিয়ারানি, ভাত দিয়ে যা চোট মারানি, চোট মারানি। ছিয়াত্তা আত্মা কবুতরের বাচ্চা। আরও আছে সিকুতকুত কুতানি, লাইলি আমার মামানি, মজনু আমার ভাই, মক্কা শরীফ যাই। এই ছড়াগুলি সে সময় ওই বউ, আমরা জানি যে বউ এরকম গোলের ভিতরে দাঁড়ানো থাকে, এক এক জায়গায় হয়তো এক এক রকম খেলতে পারে, আমরা এভাবে খেলতাম। মাঝখানে বউকে দলের লোকরে শুয়ে দিতে হয়, তারপরে বউ দৌড়ে আসে, এই খেলা। আরও গোল্লা ছুট কত কি। তো এখানে এই শিবুড়ি, ছড়া, ডাক, খনার বচন এগুলির কথা লেখক উল্লেখ করেছেন বেশ করে। তো এবার পাঠে চলে যাব। পাঠে চলে যাই। পল্লীগ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। চারিদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মরমর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। এখানে বাদক শব্দের অর্থ যে বাজায়, নর্তক নিরিযোগ ক, এভাবে সংস্কৃত গঠিত নাচ যার পেশা নর্তক। এরপরে আছে কুলকুল মানে জল প্রবাহের মৃদু কুলকুল ধ্বনি। এরপর আছে মর্মর, মর্মর শব্দের অর্থ এটা হলো শুকনো পাতার শব্দ, এক কথায় প্রকাশ। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ুসাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। মানে কি বলছি, বাতাসের মধ্যে আমরা কিন্তু বুঝতে পারি না আমরা বাতাসের সমুদ্রে আছি। প্লেনে যারা চড়ে তারা জানে প্লেনের যে শব্দটা হয় ওটা কিন্তু বাতাসের জন্য হয়, ইঞ্জিনের শব্দ অত জোরে হয় না। দুই দিক দিয়ে বাতাস যাওয়ার সময়, দুই দিক দিয়ে বাতাস, যেমন নৌকায় জল যায় দুই দিক, এভাবে বাতাস যায়, আর ওই বাতাসটা চিরে যেহেতু প্লেন চলে, এয়ারপ্লেন, তাই শব্দটা হয়। এটা আমি একজন বৈমানিকের মুখ থেকে শুনেছি। তাহলে আমরা ওইরকম বাতাসের সমুদ্রে থাকার পরেও টের পাই না। তেমনি মনেই হয় না যে কত বড় সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে কোথায়, গ্রামে। এখন বলছেন শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়াছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমের সাহিত্যরসিক রোলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। তাহলে রোমা রোলা ভদ্র মহোদয়কে, রোমা ওনার ইংরেজি নাম হলো রোম্যান রোল্যান্ড, ফরাসি সাহিত্যিক, 1866 সনে জন্মগ্রহণ করেন, 1939 সালে মৃত্যুবরণ করেন। কিন্তু এই ভদ্রলোক কিন্তু নোবেল প্রাইজ পাওয়া কবি, ভুলে গেলে চলবে না এগুলি। ময়মনসিংহের মদিনা বিবি তাহলে কে? মদিনা বিবি হচ্ছেন দেওয়ানে মদিনা গ্রন্থ আছে একটা, তার নায়িকা হলো মদিনা বিবি। মনসুর বয়াতির মতো আরো কত পল্লী কবি। মনসুর বয়াতি ময়মনসিংহ গীতিকার লেখক, এই লোকগাথার, দেওয়ানে মদিনার লোকগাথার লেখক তিনি। চক্ষু, কত পল্লী কবি শহুরে চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। কে তাদের সাহিত্যের মজলিসে সে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেবে। চক্ষু, চক যোগ উষ অর্থ নয়ন, চোখ। আচ্ছা, লেখক বলতে যাচ্ছেন গ্রাম অঞ্চলে অনেক লেখক আছেন, কবি আছেন, কিন্তু তাদের যে পরিচয় করিয়ে দেবে এই বিশ্ববাসীর সাথে এরকম কেউ নাই। হ্যাঁ, যেমন আমাদের পল্লী কবি জসিমউদ্দিন যদি তার প্রতিভা মেলে পত্রিকায় না আসতো, বই প্রকাশ না হতো, তাহলে বিশ্ববাসী, বাংলাদেশ কখনোই জানতো না যে এমন একটা প্রতিভা ফরিদপুরে আছে, এমন একজন প্রতিভাধর মানুষ। বাঙালির হাসির বই আছে ওনার, ছোট ছোট গল্প। আর আমরা জানি নকশিকাঁথার মাঠে তো বিশ্বখ্যাত, সজনবাদিয়ার ঘাট, বালুচর, মাটির ময়না, হাসু, এক পয়সার বাসি, ডালিম কুমার, কি বলবো। মানে তারপরে বাংলা গান উনি অনেক ভালোবাসতেন। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় এত রাতে কেন ডাক দিলি, জসিমউদ্দিন। তো জসিমউদ্দিন যে এই যে প্রতিভাধর ব্যক্তি, এরকম গ্রামে অনেক প্রতিভাধর ব্যক্তি আছে। পত্রিকায় একটা লেখা আসতে পারে না, বই প্রকাশ করবে এই টাকা নাই তার। জসিমউদ্দিন তো শিক্ষিত ছিলেন,
ডিগ্রি পাস ছিলেন, মাস্টার্স করছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। যেহেতু তার পেছনে ব্যাগ ছিল, ব্যাগ মানে কি, কেউ ঠেলে সামনের দিকে এগিয়ে দেয়, কিন্তু ওই রকম অজস্র মানুষ আছে, কিন্তু তাদের ঠেলে সামনে দেওয়ার মতো কেউ নাই। তাদের যদি আনা যেত তাহলে দেখা যেত আমাদের এই বাংলা সাহিত্য ভান্ডার কত সমৃদ্ধ। কিন্তু আমাদের যে শহুরে সাহিত্য, লেখক নিজেই বলছেন এই শহুরে সাহিত্য এগুলি ধোপে টেকে না। একটু সামনে যাই। আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এইসব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু হায়, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই। গাথা, গাথা বলতে বোঝায় শ্লোক, পালাগান। আমরা পল্লী গ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লি মুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলি না কত মনোহর। মনোহর শব্দের শাব্দিক অর্থ হলো মনকে হরণ করে এমন সুন্দর, এটা হলো এক কথায় প্রকাশ। আর মনোহর শব্দের শাব্দিক অর্থ হলো অতি সুন্দর। কত চমকপ্রদ। আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলির কথার সদৃশ। উপকথা মানে যেগুলো প্রচলিত, মূল্য কম নয়। চমকপ্রদ মানে চমক জাগায় এমন। চমক, চমক শব্দের শাব্দিক অর্থ চেতনা, ঝলকানি। আর এই চমকপ্রদ এক কথা হবে চমক জাগায় এমন। তাহলে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। অতল, অতল আমরা যদি ভাঙাই, নতল মানে বহুব্রীহি সমাস, তল নেই এমন। আর শাব্দিক অর্থ অথই, অগাধ। এখনকার শিক্ষিত জননী সন্তানকে আর রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শোনান না। তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়র এর গল্পের অনুবাদ। ফলে কোন সুদূর অতীতের সাক্ষী স্বরূপ, এই সুদূর মানে কি, দূরবর্তী নয় এমন, এমন নাকি না, দূরবর্তী। আর এর বিপরীত হলো অদূর। সুদূর হলো দূরবর্তী, আর বিপরীত অদূর মানে নিকটবর্তী। রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। আধুনিকতা এসে আমরা গ্রামকে ভুলে যাচ্ছি, আর আমাদের যে ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি এগুলি নষ্ট হয়ে যাচ্ছে, সম্বন্ধ লোপ করে দিচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। সম্বন্ধ অর্থ হলো সংযোগ বন্ধ, এটা হলো সন্ধি বিচ্ছেদ। আর অর্থ হলো সম্পর্ক, আত্মীয়তা। তো আজকের প্রথম পর্ব এই পর্যন্ত। বাকি পর্ব নিয়ে, এটা 3 পর্ব হবে, বাকি পর্ব নিয়ে আবার দেখা হবে। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি। বাদক, যে বাজায়, বাদক যে বাজায়। আর নর্তক, নর্তক শব্দটা আগে গঠনটা দেখি। নর্তক, নৃত, নৃত যোগ ক, নর্তক। এটা সংস্কৃতে এইভাবে গঠিত, নাচ যার পেশা, নাচ যার পেশা। এরপরে আসি কুলকুল, জল প্রবাহের মৃদু কুলকুল ধ্বনি, কলকল ধ্বনি। জল প্রবাহের মৃদু কলকল ধ্বনি, কলকল, জল প্রবাহের মৃদু কলকল ধ্বনি। এরপরে মর্মর, শুকনো পাতার শব্দ, শুকনো পাতার, শুকনো পাতার শব্দ। পরতে পরতে, এখানে আমি একবার লিখছি পরতে, পরতে পরতে। পরতে পরতে বলতে বোঝায় ভাজে ভাজে দেই হবে স্তরে স্তরে, ভাজে ভাজে, স্তরে স্তরে, ভাজে ভাজে। রোমারোলা, রোমারোলা ইংরেজিতে বলবো ওনাকে রোম্যান রোল্যান্ড, রোম্যান রোল্যান্ড, রোল্যান্ড, LAND, রোল্যান্ড, রোমা রোল্যান্ড। ফরাসি সাহিত্যিক, ফরাসি সাহিত্যিক, ফরাসি আমরা জানি কিনা, ফ্রান্সের ফরাসি সাহিত্যিক। আর জন্ম হলো 1868, রবীন্দ্রনাথের থেকে 5 বছরের কি ছোট। 1866, 1939। আর মদিনা বিবি, মদিনা বিবি হলো নায়িকা, কিসের নায়িকা, ময়মনসিংহ গীতিকার যে নায়িকা,
দেওয়ানে মদিনা, এই দেওয়ানে মদিনা গ্রন্থের নায়িকা উনি। মনসুর বয়াতি দেওয়ানে মদিনার লেখক, দেওয়ানে মদিনা, মদিনা এই যে গ্রন্থ এটা লিখছেন কিন্তু দেওয়ানে মদিনার কবি এই মনসুর বয়াতি। চক্ষু, চখ যোগ উষ, চক্ষুষ, এইটা হলো সংস্কৃতে গঠন। চক্ষুষ অর্থ চোখ, আমরা যেটা বলি চোখ, নয়ন। আর গাথা, গাথা হলো পালা গান দিলে ভালো হয়, বুঝতে একটু সোজা হয়। পালা, শ্লোক শব্দটার থেকে পালা গানটা। মনোহর, মনোহর মনকে হরণ করে, যার শাব্দিক অর্থ অতি সুন্দর। মনকে হরণ করে যে, মনকে হরণ অর্থ কি? চুরি করে যে, হরণ করে যে, মনোহর চুরি করা। চমকপ্রদ, চমক জায়গায় এমন, চমক শব্দের অর্থ চেতনা, ঝলকানি, চমক জায়গায় এমন, চমক জায়গায় এমন। এরপরে আছে অতল, অতল শব্দটা ভাঙলে হবে ন যোগ তল, নয় বহুব্রী না, তল নেই এমন, অথই অগাধ, তল নেই এমন, তল নেই এমন। আর সুদূর মানে হলো দূরবর্তী, আর বিপরীত শব্দ হবে দূরবর্তী শব্দের বিপরীতটা লিখে দেই এখানে অদূর, অদূর মানে হলো কি? নিকটবর্তী। আর সম্বন্ধ অর্থ হলো সম্পর্ক, সম্পর্ক বা আত্মীয়তা। আর এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে সম যোগ বন্ধ, সম্বন্ধ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।